একটা সময়, মানে সেটা অনেক আগের, মহান মুক্তিযুদ্ধেরও আগের কথা, এইখানে আসলে এখন যে চতুর্দিকে দেয়াল দেখা যায়, ওই সময় কিন্তু এরকম দেয়াল ছিল না। ওই সময় না, এই কিছুদিন আগেও ছিল না। এক সাইডটা খোলা ছিল, অন্য সাইডে দেয়াল ছিল, অর্থাৎ 3 পাশে দেয়াল, এক সাইডে খোলা ছিল। মহান মুক্তিযুদ্ধের আগে এই এলাকায় নাকি শেয়ালের উপদ্রব এত বেশি ছিল যে লাশ দাফন করার পরের দিনই শেয়াল কবর থেকে লাশ নিয়ে চলে যেত। অনেক দূরে সে কাফনের কাপড় পরে থাকতো, লাশের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ খেয়ে একদম ছিন্ন ভিন্ন করে ফেলতো। এরকম ঘটনা ঘটতো। কখনো কখনো ওই লাশ আর পাওয়াই যেত না, এমন একটা অবস্থা হতো। মানুষ পাহারা বসাতো, পাহারা বসালেও রাতের বেলা নাকি অনেক শেয়াল এসে মানুষের উপর আক্রমণ করতো যারা পাহারায় থাকতো, এমন ঘটনাও ঘটতো। এটা অনেক আগের কথা আর কি। তো শেয়ালের উপদ্রবে এমন অবস্থা হয়ে যায়, ওখানে লাশ দাফন করাই মুশকিল হয়ে যায়। এরকম সমস্যা যখন চলতে থাকে, তখন ওনারা সব ধরনের ব্যবস্থা নেওয়ার পরও যখন ব্যর্থ, তখন ওই এলাকায় নাকি একজন বুজুর্গ ব্যক্তি সফর এসেছিলেন। ওনাকে যখন এই বিষয়টা জানানো হয়, উনি ওই কবরস্থানে আসেন। আসার পর ওই কবরস্থানের উপর দাঁড়িয়ে বেশ কিছু ওজিফা করেন, দোয়া দুরুদ পাঠ করেন, এরপর 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন। এরপর থেকে নাকি আল্লাহর রহমতে এই শেয়ালের উপদ্রব অনেক কমে যায়। একদম যে শেষ হয়ে গেছে বিষয়টা এরকম না, তবে অনেক কমে যায়। কবরস্থানের যেই একটা পাশ, যেটা নতুন এক্সটেনশন করা হয়েছে, ওই জায়গাটা আগে অনেক নিচু ছিল, সেখানে মাটি ভরাট করে আবার উঁচু করা হয়েছে, এখন চতুর্দিকে ঘিরে দেওয়া হয়েছে। রাজবাড়ির যতগুলো পুরনো কবরস্থান রয়েছে তার মধ্যে এইটা একটা। তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, কথা বলছিলাম। তখন মামুন ভাই আমাকে একটা জায়গা দেখালেন, যে আপনার এই যে জায়গাটা দেখছো, এই জায়গাতে আমাদের খুব কাছের একজন মুরব্বী মারাত্মক ভয় পেয়েছেন। আমি বললাম, ভাই কবরস্থানে ভয় পেয়েছেন, বিষয়টা বলেন তো কি। তখন উনি বলতে শুরু করেন। উনি বলেন যে ঘটনাটা এখন থেকে মাস 5 আগের আর কি, সেই হিসাবে অক্টোবর মাসে হতে পারে, এমনটাই উনি আন্দাজ করেছিলেন। এক্সাক্ট মাসটা উনি বলতে পারেন নাই অবশ্য, তবে এরকমই হবে আর কি। তো যার সাথে ঘটনাটি ঘটেছে তার নাম হচ্ছে হাবু মিয়া। এই হাবু মিয়া উনি কিন্তু একজন গোরখোদক। রাজবাড়িতে গোরখোদক হিসাবে ওনার যথেষ্ট পরিচিতি রয়েছে। অল্প সময়ের মধ্যে খুব নিখুঁতভাবে কবর খননে উনি খুবই পারদর্শী, সদালাপী, মৃদুভাষী, পরোপকারী, সবসময় হাস্যোজ্জ্বল মুখে উনি থাকতেন। অত্যন্ত সহজ সরল একজন মানুষ। উনি কবর তো রেগুলারই খোঁড়েন, অনেক আগে থেকেই তো উনি খোঁড়েন। যখন উনি তরুণ বয়স তখন থেকেই কিন্তু এই কাজটা উনি করেন, সোয়াবের নিয়েতে করেন। এই কাজে তো আসলে ওনার অনেক বছর হয়ে গেছে। উনি ওনার সাথে কিন্তু ওনার ভাগিনা সহ আরও কয়েকজনকে সাথে নেন আর কি। এখন তো আগের মতো একা একা পারেন না, বয়স হয়ে গেছে। কোনো একদিন বিকালবেলা উনি কবর খুঁড়ছিলেন। কবর খুঁড়তে খুঁড়তে মোটামুটি মাগরিবের আজান দেবে ভাব, এর মধ্যেই কিন্তু প্রায় কাজ শেষ করে ফেলেছেন এই অল্প সময়ের মধ্যেই। ওনার ভাগিনা আর সাথে যারা ছিলেন তারা বলছেন যে এই এখন তো মাগরিবের আজান দেবে, ওঠো ওঠো ওঠো, চলো মাগরিবের নামাজ পড়ে এসে বাকি কাজটা শেষ করবো নি। উনি আবার বলছেন যে তোরা যা, দেখতেছিস না এই লাস্টে একটু ফিনিশিং দিতে হবে, মাগরিবের নামাজের পর এই লাশটা এখানে দাফন করবে। তারা যদি এসে দেখে যে আমি তখনও এটার ফিনিশিংয়ের কাজ করতেছি, তখন তারা কি মনে করবে, লাশ এখানে রেখে কি কবরের কোনো একটা কাজ করা যায়? কাজ তো আগে শেষ করে রাখতে হবে। আর তো কয়েক মিনিটের ব্যাপার, তোরা যা, অজু কর, নামাজের জন্য রেডি হয়, আমি আসতেছি, আজান তো এখন দেয় নাই, এখনই দেবে, আমি আসতেছি, তোরা যা। তো তারাও দেখলেন যে আর হয়তো বা 5 মিনিটের কাজ উনি যেভাবে দ্রুত গতিতে করছেন তাতে 5 মিনিটের মধ্যে হয়ে যাবে। আর ফিনিশিংয়ের কাজটা সাধারণত এই হাবু মিয়া করতে খুবই পারদর্শী ছিলেন। এমনিতে সব কাজ করতেন, বাট ফিনিশিংয়ের কাজটা ওনার খুব নিখুঁত হয় আর কি। কারণ ফিনিশিংয়ের কাজটা ভালো না হলে, উপরে বাঁশ দেওয়া হলে তখন ওটা ভেঙে পড়তে পারে। একটা নির্দিষ্ট মাপ দিতে হয় যাতে মাটি ওই লোডটা নিতে পারে, বাঁশের লোডটা নিতে পারে, নাহলে কিন্তু ভেঙে পড়ে যেতে পারে। তো উনি ওই কাজটা করছিলেন, শেষের ওই কাজটা ওনার ওখান থেকে চলে আসেন। তো উনি ওনার মতো করে করছেন। মাগরিবের আজান তখনও হয় নাই, হবে
হয়তো বা তখন 1 মিনিট বাকি বা এরকম আর কি সময়, হঠাৎ করে ভয়ঙ্কর একটা আওয়াজ আসে। ওই সময় হাবু মিয়া উনি একটু ঝুঁকে পড়ে কাজ করছেন কবরের ভেতরে। মনে হলো যে ওনার খুব কাছাকাছি এসে কেউ ভয়ঙ্করভাবে একটা গর্জন করে ওঠে, ওই কই একটা গর্জন করে ওঠে। তো এইরকম গর্জন যখনই হয়েছে উনি মারাত্মক ভয় পেয়ে গেছেন। এতটা ভয় পেয়ে গেছেন উনি তো বেশ ওই জায়গাতেই বসে পড়েছেন। এরপর উনি দ্রুত উঠেছেন, তখন আবার আজান দিয়ে দিয়েছে। ওঠার পর উনি খুব ঘাবড়ে গিয়েছেন, এরকম ভয় উনি কখনোই পাননি। উনি তো এরপর মসজিদে গিয়েছেন, শরীরটা ভালো লাগছিল না, বাসায় চলে যান। ওই রাত থেকেই ওনার মারাত্মক জ্বর, এমন জ্বর আর নামে না। এরপর থেকে শুরু হলো ডায়রিয়া, কোনোভাবেই কিছু হচ্ছে না, অবস্থা খারাপ। মামুন ভাইয়ের কাছে খবর আসে, মামুন ভাই দেখতে যান। দেখতে যাওয়ার পর তার কাছে শোনেন সব ঘটনা, যে আসলে কি হয়েছিল। মামুন ভাই কিছুটা ঝাড়ফুঁক করে দিয়েছেন, উনি যতটুকু জানতেন আর কি। এরপর উনি একটু সুস্থ হয়েছেন, মানে একটু হাঁটাচলা করতে পারেন। মামুন ভাই মাগরিবের নামাজ পড়ে ওনার কয়েকজন মুসল্লির সাথে আবার রেগুলার একটু চা খান। ওখানে এই হাবু মিয়াও গিয়েছেন, চা খেতে গিয়েছেন। মামুন ভাই দেখলেন উনি তখনও বেশ দুর্বল, কিছুটা সুস্থ হয়েছেন, তখনও বেশ দুর্বল। বেশ মজা করে কথাবার্তা বলতেছেন, উনিও একটু কথাবার্তা বললেন, মামুন ভাইও বললেন, বেশ কয়েকজন বললেন। তবে ওই ভয়ের বিষয়ে কথা হয় না ওইখানে। এর পরের দিন সকালবেলা মামুন ভাইয়ের কাছে খবর আসলো হাবু মিয়া ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনার ইন্তেকালের খবর শোনার পর রাজবাড়ির অনেকেই খুব শোকাহত হয়েছিলেন। এমন একজন মানুষ পৃথিবী থেকে বিদায় নিলেন, তো এরকম ভয় পেয়ে উনি মারা গিয়েছেন। যেই মানুষ কিনা হাজার হাজার কবর খুঁড়েছেন, সেই মানুষটা কবর খুঁড়তে গিয়ে, তাও গভীর রাতে না, ঠিক মাগরিবের আজানের আগে এরকম একটা ভয় পেয়ে মারা গেলেন। আমার আরেকজন বন্ধু, যার নাম হচ্ছে জয়নাল আবেদিন বাবু, তার বাড়ি বিনোদপুরে। রাজবাড়ি যে ঘাস বাজার রয়েছে, এই ঘাস বাজারে কিন্তু তার জয় এন্টারপ্রাইজ নামে একটা হার্ডওয়্যারের দোকান রয়েছে। আমি এই বিষয়টা যখন আমার ওই ফ্রেন্ড জয়নালের সাথে শেয়ার করি, জয়নাল তখন এই বিষয়ের সত্যতা নিশ্চিত করলেন যে হ্যাঁ, সেও বিষয়টা জানে। আর এই ব্যক্তির সাথে আবার জয়নালের আগে থেকেই অনেক ভালো পরিচয় ছিল। জয়নালও বিভিন্ন সময় তার সাথে কথা বলেছে যে আপনি কবর খুঁড়তে গিয়ে ভয় টয় পান না। উনি নাকি বলতেন ভয় কিসের, কোনো ভয় নাই। উনি আবার একটা ট্রিক্সও শিখিয়ে দিয়েছিলেন। সেটা হচ্ছে যে উনি একটা ঘটনার প্রসঙ্গে বলেছিলেন নাকি, উনি একদিন রাতের বেলা রাত 1টার দিকে কবর খনন করা শুরু করেছেন। রাত 1টা থেকে কবর খনন করা শুরু করে এই ভবানীপুর কবরস্থানে আর কি। তো কবর খুঁড়তে খুঁড়তে রাত প্রায় 3টা হয়ে গেছে, তখন ওনার কবর খনন করা শেষ হয়েছে। উনি খুব ক্লান্ত হয়ে পড়েছিলেন। উনি তখন চিন্তা করেন এখন উপরে উঠবো, আবার ভয় টয় দেখায় নাকি কেউ। তখন নাকি উনি কবরের ভিতরে শুয়েছিলেন, একদম কবরের ভিতরেই শুয়ে আছেন। যখন ফজরের আজান দিয়েছে তখন উঠেছেন, স্বাভাবিকভাবেই উঠে আবার চলে গেছেন। উনি নাকি এই জয়নালকে বলেছিলেন যে কবরের ভেতরে থাকা অবস্থা নাকি কেউ ভয় দেখাতে পারে না, এই বিষয়টা বলেছিলেন। উনি কবরের ভেতরেই ওই সময় ছিলেন, ওই সময় আসলে ভয় পেয়েছিলেন। ভয়ঙ্কর কোনো কিছু তাকে ওই অবস্থাতে ভয় দেখিয়েছিল। যেই মানুষটা হাজার হাজার কবর খনন করলেন, এত কবর খনন করার সময় তার সাথে মারাত্মক ভয়ের ঘটনা ঘটল না, সেই মানুষটা এরকম একটা সময় ভয় পেয়ে এমনভাবে ভয়ের খোলে পড়ে গিয়েছিলেন, আল্লাহ হয়তোবা তাকে এভাবেই নিয়ে যাবেন এরকম ঘটনার মাধ্যম দিয়ে, যার কারণে এই ঘটনাটি ঘটেছে। রাজবাড়ির অনেকেই কিন্তু ওনারা এই বিষয়টা জানেন। আমি এভাবেই শুনেছি, সেভাবেই প্রিয় লিসেনার্স আপনাদের সাথে শেয়ার করলাম। রাজবাড়ির যারা আছেন তারাও এই বিষয়টা অনেকেই জানেন বলে আমি জানি, এমনটাই আমি আশেপাশের মানুষদের কাছ থেকে শুনেছি। কারণ ওনার মৃত্যুর পর অনেকেই এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। কারণ রাজবাড়িতে এমন পরিবার কম আছে যাদের আত্মীয় স্বজন মারা গিয়েছে, আর তাদের কবরের যে কাজটা, খননের কাজটা, এটা এই হাবু মিয়া করেন নাই। এমন পরিবার অনেক রয়েছে সেখানে রাজবাড়িতে, যার কারণে হাবু মিয়ার মৃত্যুর খবরটা অনেক ব্যাপকভাবেই ছড়িয়ে পড়েছিল।
হাবু মিয়ার জন্য আমরা দোয়া করব। এমন একজন পরোপকারী, সদালাপী, হাস্যোজ্জ্বল মানুষ, একজন সহজ সরল মানুষ, উনি পৃথিবী থেকে চলে গেছেন। আল্লাহ তাআলা তার ভুল দুটি ক্ষমা করুন। অসংখ্য কবর উনি খনন করেছেন, ওনার নিজের কবর আরেকজন খনন করেছেন। এটাই বাস্তবতা। যে ব্যক্তি অনেকের কবর খনন করেন, তার কবর কিন্তু আরেকজনই খনন করে, কারণ যিনি মারা যান তিনি তো আর নিজের কবর খনন করে যেতে পারেন না, সেটা সম্ভব নয়। ঘটনার সূত্রপাত হয়েছিল ওনার মামার বাড়িতে থাকাকালে, যখন উনি কুষ্টিয়া জেলার চোরহাস থেকে 15 থেকে 16 কিলোমিটার দূরে ঝাউদিয়া ইউনিয়নে থাকতেন। ওখানে ওনার 4 মামা রয়েছে, বড় মামা, মেজো মামা, সেজো মামা, ছোট মামা। উনি এই সেজো মামার এখানে থাকতেন। সময়টা 2012 কি 13 সাল। ওনার বয়স তখন 14 কি 15 বছর। এই সেজো মামার এক ছেলে এক মেয়ে ওই বাড়িতে বসবাস করতেন। তো বাড়ির যেই কাঠামো যদি বলি, প্রথমে বড় মামার বাড়ি, তারপর মেজো মামা, তারপর সেজো মামা, তারপর ছোট মামা। বাড়ির পেছনে বাঁশঝাড় রয়েছে, বাঁশঝাড়ের পাশে পুকুর রয়েছে, আর পুকুরের এক পাশেই এই মামাদের মা বাবার কবর রয়েছে। তো এই যে সেজো মামার এক ছেলে, সে তো লেখাপড়া করে। ওই সময় কোন ক্লাসে লেখাপড়া করছিল এটা অবশ্য আব্দুল আলিম ভাই বলতে পারেন নাই। ওই সময়ে ওই গ্রামের সব বাড়িতে যে বিদ্যুৎ এসেছে বিষয়টা এরকম না। কিছু কিছু বাড়িতে এসেছে, কিছু কিছু বাড়ি আবেদন করেছে বিদ্যুতের জন্য, আর কিছু কিছু বাড়ি আবেদনও করে নাই। ওই সময় তাদের বিদ্যুৎ আনার পরিকল্পনাও নাই। তার মানে হচ্ছে গ্রামে কিছুটা অংশ আলো আছে, কিন্তু অধিকাংশ জায়গায় আলো নাই, এমন একটা অবস্থা আর কি। রাতের বেলার কথা বলছি। উনি ঘুমাতেন হচ্ছে সেজো মামার বারান্দার দিকে, কারণ এই আব্দুল আলিম ভাই ছোটবেলা থেকে বেশ সাহসী একজন মানুষ। গ্রাম তো, বারান্দায় শুতে ওনারও খুব ভালো লাগতো। একদম প্রাকৃতিক বাতাস এসে তার শরীরে লাগতো, এতে ওনার ঘুমটা ভালো হতো। মামার ওই ছেলে, সে লেখাপড়া করছে রাত জেগে। সাধারণত রাত সে জাগে না, তবে পরীক্ষা ছিল তার, এই কারণে রাত জেগে লেখাপড়া করছে। রাত তখন যে খুব বেশি তাও না, সাধারণত রাত 9টার মধ্যেই সেই ছেলেটা ঘুমিয়ে পড়ে, কিন্তু সে একটু বেশি সময়ই লাগিয়ে দিয়েছিল। তখন হয়তো বা 10:30টার মতো বাজে। ওই সময়ে এই সেজো মামা সেই ছেলে এই আব্দুল আলিম ভাইকে ডাক দেয়। ডাক দিয়ে বলে যে একটা সিগারেট এনে দিয়ে। তার আবার সিগারেট খাওয়ার বদ অভ্যাস ধরে গিয়েছিল ওই সময়ই। সিগারেট আনার জন্য তাকে যেতে হবে এই বাঁশঝাড় পার হয়ে, রাস্তা পার হয়ে, মেইন রাস্তা, পাকা রাস্তা আর কি, এটা পার হয়ে পাশে একটা দোকান আছে। এই দোকানটা আবার অনেক রাত পর্যন্ত খোলা থাকে। 2012-13 সাল তো, অনেক আগের তো আর কথা না আসলে। উনি হাতে একটা টর্চ লাইট নিয়ে ওইদিকে যাওয়া শুরু করেছেন। ওই সময় ওনার কাছে একটা টর্চ লাইট ছিল যেটার কালার হচ্ছে লাল, এর মাথার অংশ আবার ভেঙে ফেলা যেত, অর্থাৎ বাঁকিয়ে ফেলা যেত। সেইখান থেকে আবার দুটো প্লাগ দেখা যেত। এই প্লাগটা আবার বিদ্যুতের লাইনের মধ্যে ঢুকে চার্জ করতে হতো। ওইটাকে বলতে হলো মাথা ভাঙা টর্চ লাইট। তো ওনার কাছে ওই মাথা ভাঙা টর্চ লাইট ছিল। এটা জ্বালিয়ে মনের সুখে চলে গেছেন অল্প সময়ের মধ্যেই। মাত্র 3 মিনিট ম্যাক্সিমাম লাগে আর কি পায়ে হেঁটে ওই দোকানে যেতে। দোকানে যাওয়ার পর সিগারেট কিনেছেন, সিগারেট কেনার পর আবার ফেরত আসছেন। এই যাওয়া আসার মধ্যে কিন্তু কোনো ভয়ের ঘটনা ঘটেনি। কিন্তু উনি যখনই এসে ঘরের দরজায় দাঁড়িয়েছেন, এক পা দেবেন কেবল, এমন সময় দেখেন যে মাঝারি আকৃতির একটা গোখরো সাপ, এই জিনিসটা এই দরজার কাছে রয়েছে। এটা দেখার সাথে সাথে উনি ওরে মারে বাবারে বলে চিৎকার করে উঠছেন, সাপ সাপ সাপ। আর তখনই এই সাপটা ভয় পেয়ে ঘরের মধ্যে ঢুকে একটা শোকেসের নিচে চলে গেছে। উনি তো দেখেছেন যে সাপটা চলে গেছে, আর কেউ কিন্তু মানে তখনও দেখে নাই আর কি। এদিকে উনি বলছেন সাপ সাপ সাপ, সবাই তো চমকে উঠছে, সাপ মানে সাপ কোথায়? উনি বলছেন যে এই তো, এই যে এই শোকেসের নিচে গেল। তখন এই আব্দুল আলিম ভাই উনি আবার একটু ঝুঁকে পড়ে টর্চ লাইট মেরে দেখেন এই সাপটা শোকেসের পেছন দিকের একটা পায়ার সাথে পেঁচিয়ে লুকিয়ে রয়েছে। মনে হচ্ছে সে খুব ভয় পেয়েছে। এটা দেখার পর এই আব্দুল আলিম ভাই কি করেছেন, একটা লাঠি নিয়ে আসছেন।
লাঠি নিয়ে এসে এই ঝুঁকে পড়েই ওই সাপটার মাথায় ক্রমাগত উনি আঘাত করছেন। ওই ঝুঁকে পড়ে আঘাত করতে করতে ওই সাপটার মাথা একদম থেতলে দিয়েছেন, মানে সাপটা ওখানেই মারা গেছে। এরপর সাপটাকে বের করেছেন, বের করার পর উঠোনে নিয়েছেন। উঠোনে নেওয়ার পর যে কাজটি উনি করেছেন সেটা হলো এই সাপের শরীরের উপরে কেরোসিন জাতীয় তেল দিয়ে আগুন ধরাই দিয়েছেন। সাপটাকে পুড়িয়ে অনেকটাই ছাই বানিয়ে ফেলেছেন। তবে কেরোসিন তেল যখন অনেকটাই কমে গেছে এর প্রভাব, তখন দেখা গেল যে না, একদম পুরোপুরি পুড়ে ছাই হয় নাই। তখন আব্দুল আলিম ভাই কী করলেন, এই সাপটাকে উনি মাটি চাপা দিয়ে দিলেন একপাশে গর্ত করে। বাড়ির মধ্যে সাপ দেখা গিয়েছে, বাসার মধ্যে তো একটা আতঙ্ক বিরাজ করবে, এটাই স্বাভাবিক। ওই রাত্রে এই আব্দুল আলিম ভাই আর বাইরে ঘুমানোর সাহস করেন নাই, উনি ঘরেই ঘুমিয়েছেন। যেহেতু সাপ উনি নিজের চোখেই দেখেছেন আর কি, নিজেই মারলেন। বাড়ির লোকদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে যে আরও সাপটা আছে কিনা। এই সাপটা তো আসলে একটা মাঝারি সাইজের সাপ ছিল, চিন্তা করা হচ্ছে যে হয়তো বা বড় সাইজের সাপ আছে কিনা। তবে সাপের আলামত আগে তো ওনারা বুঝতে পারেন নাই, এটা কোত্থেকে আসলো, আসতেই পারে, গ্রামের বাড়ি তো, আশপাশ থেকে এসেছে হয়তো বা। তো ওই রাতে আর কোনো সমস্যা হয় নাই, সবাই ঘুমিয়ে পড়লেন। এরপরে প্রায় 2 সপ্তাহ অতিবাহিত হয়ে গেল, কোনো সমস্যা নেই, বিষয়টা একদম ভুলতেই বসেছেন বাড়ির সবাই। 15 দিনের মাথায় ঘটে একটা ঘটনা। এই যে আব্দুল আলিম ভাই, উনি শুয়ে আছেন, ঘুমাচ্ছেন, গভীর রাত্রে উনি একটা স্বপ্ন দেখেন। স্বপ্নে উনি দেখেন যে একটা বিড়াল, এই বিড়ালটা আকৃতিতে মাঝারি সাইজের, একদম ধবধবে সাদা, আর বিড়ালের চোখ দুটো অসম্ভব রকমের সবুজ। আর সবুজ কোনো জিনিস যদি আলোকিত হয়, কেমন এক ধরনের সবুজ আলোকছটা বিচ্ছুরিত হয়, ওরকম আলোকছটা বিচ্ছুরিত হচ্ছে। এই বিড়ালটা একটা মোটা আম গাছ থেকে মনে হচ্ছে বেয়ে নেমে আসছে, তার দিকে তাকিয়ে রয়েছে। এই মোটা আম গাছটা আসলে ওই বাড়িরই একটা আম গাছ। এই আম গাছটা অনেক মোটা, এত মোটা যে 2 জন মানুষ নাকি হাত দিয়ে বের পাওয়া মুশকিল হয়ে যায়। উনি স্বপ্নে দেখছেন উনি আম গাছটার নিচে আছেন, উপর থেকে ওই বিড়ালটা আস্তে আস্তে ওনার দিকে তাকিয়ে নেমে আসছে। উনি এই স্বপ্নটা দেখলেন। এটার পর উনি চিন্তা করলেন যে এটা আমার দুঃস্বপ্ন আর কি, কারণ এটা দেখার পর ওনার আবার ঘুম ভেঙে যায়। তখনও তো রাত, উনি আবার ঘুমিয়েছেন। এরপর আর উনি স্বপ্ন দেখেন নাই। একই ধরনের স্বপ্ন উনি টানা প্রায় 4 রাত দেখেছেন, 4 রাত। তবে কয়েক রাত দেখার পর বাড়ির সবাইকে এই বিষয়টা শেয়ার করলেও বাড়ির সবাই বলেছে যে এটা দুঃস্বপ্নই হবে। 5ম রাতে উনি সেম স্বপ্নটা দেখেন, তবে এটার ধরন আগের থেকে আরেকটু আলাদা। উনি দেখেন যে উনি সেই আম গাছটার নিচে দাঁড়িয়ে আছেন, উপর থেকে ওই বিড়ালটা নেমে আসছে। নেমে এসে ওনাকে বলছে, তুই আমার ভাইকে মেরেছিস। তখন উনি বলছেন যে আমি তোমার ভাইকে মারলাম? কে তোমার ভাই? আমি তো কাউকে মারিনি। এরপর কি হয়েছে, ওই বিড়ালটাকে লাফ দিয়ে ওনার কাঁধের উপর উঠেছে। এতদিন তো স্বপ্নের মধ্যে শুধু ওই গাছের একটা নির্দিষ্ট অংশে তাকে দেখা গিয়েছে, এবার বিড়ালটা লাফ দিয়ে তার কাঁধের উপর এসেছে। তখন নাকি ওনার ঘুম ভেঙে গেছে। দেখেন যে তার মামা তাকে ডাকছে যে আলিম আলিম আলিম, কি হয়েছে রে বাবা, কি হয়েছে তোর? উনি তো খেয়াল করেন যে ঘেমে একদম একাকার হয়ে গেছেন। এই যে আলিম ভাই, উনি একদম ঘেমে গোসল করে উঠেছেন, এমন একটা অবস্থা। পরে উনি জানতে পারলেন যে উনি ভয়ঙ্করভাবে ঘুমের ভেতরে গোংরাচ্ছিলেন, এই জন্য তার মামা এসে তাকে ডাক দিয়েছে। এরপর উনি দিনের বেলাতে বিষয়টা শেয়ার করেন। তখনও বাড়ির লোকজন এই বিষয়টাতে আসলে ওইভাবে গুরুত্ব দিচ্ছিল না। এর পরের রাত ঘুমিয়েছেন উনি। এবার রাতেও উনি সেই একই স্বপ্নটাই দেখলেন। স্বপ্নটা এবার আরেকটু অন্যরকম। সেটা হচ্ছে স্বপ্নের মধ্যে উনি সেই গাছের নিচে দাঁড়িয়ে আছেন, সেম বিড়ালটা উপর থেকে আস্তে আস্তে নেমে আসছে। এবার নেমে এসে তাকে বলছে, তুই আমার ভাইকে মেরেছিস রে।
তখন উনি বলছেন, আমি তোমার ভাইকে কিভাবে মারলাম, আমি তো কাউকে মারিনি। তখন ওই বিড়ালটা বলছে, মারছিস মারছিস, আমি আর আমার ভাই ওখান দিয়ে খেলা করছিলাম, আমি বিড়ালের বেশে আর আমার ভাই সাপের বেশে। হঠাৎ করে তুই ওখানে চলে আসছিস, আমার ভাই আশেপাশে কোথায় যাবে বুঝতে না পেরে ওই দরজার কাছে চলে গেছে। তুই আবার দরজার কাছে গিয়ে তাকে দেখেও ফেলেছিস, দেখার সাথে সাথে সাপ সাপ বলে উঠেছিস। আমার ভাই তখন কোনো উপায়ন্তর না পেয়ে, বুঝতে না পেরে সে ওই ঘরের মধ্যে ঢুকে গেছে। তুই সেখানে গিয়ে আমার ভাইকে খুঁজে বের করছিস। বের করার পর তোর কি উচিত ছিল? ধর্মে কি বলে, কি বলা উচিত ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি শিক্ষা দিয়েছেন? তোর কি বলা উচিত ছিল না, তুমি যদি জিন হয়ে থাকো তুমি চলে যাও, রাতের বেলা এইভাবে সাপ মারা উচিত না? তুই কি সেই কাজটা করছিস? করিস নাই। তুই কি করলি? কোনো ধরনের সুযোগ না দিয়ে ওই জায়গাটাতেই আমার ভাইয়ের মাথাটা খুব নিষ্ঠুরভাবে থেতলে দিয়ে মেরে ফেললি। মানলাম আমার ভাই ভুল করে ফেলছে, মানলাম আমার ভাই অন্যায়ই করছে, তোরা সাপ মনে করেই মারলি। এরপর তুই কি কাজটা করলি? তুই আমার ভাইয়ের মৃতদেহ বাইরে বের করে এনে আগুন ধরাই দিলি। তুই বল, এটা কি কোনো কাজের মধ্যে পড়ে? মারলি, তুই দাফন করে দিতি, ফেলে দিতি, আমরা না হয় লাশটার জানাজা করতাম। মানলাম আমার ভাইয়ের ভুল হয়েছে, সেই হিসাবে তোকে ক্ষমা করে দিতাম। তুই কেন আমার ভাইয়ের শরীরে আগুন ধরাই দিলি? এটি কি কোনো লাশের প্রতি সম্মান জানানো হইল? কোনো কিছুকে আগুন দিয়ে পোড়ানো, কোনো জীবকে, জীবিত অবস্থায় হোক বা মৃত অবস্থায় হোক, এটা কি উচিত হয়েছে? তারপর কি করলি? দাফন করে দিলি। এই দাফনটা আগে করতি, তাও মেনে নিতাম। আমার ভাইয়ের লাশটা অন্তত আমরা সেখান থেকে মাটির থেকে তুলে নেওয়ার ব্যবস্থা করতাম। তুই কি করলি? এভাবে পুরায় অনেকটাই ছাই করে দিয়ে আবার দাফনও করে দিলি, আমাদের নেয়ারও সুযোগ দিলি না। এখন তুই বল, এই কাজটার শাস্তি কি হইতে পারে? আমি তো তোকে ছাড়বো না রে, তোর অপরাধ অনেক গুরুতর, নিছক ভুল না, এটা ভয়ঙ্কর অন্যায়। ভুল হলে ক্ষমা করা যায়, অন্যায়ের শাস্তি পেতে হয়। তুই অন্যায় করছিস, এর শাস্তি তো তোকে পেতেই হবে। ভাই হত্যার শোধ তো আমি নেবই। তো এইরকম করে তাকে বলছে। উনি স্বপ্নের মধ্যে বলছে, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারি না, আমি তো সাপ মনে করেই মারছি। তখন আবার সে বলছে, সাপ মনে করে মারছিস ভালো, কেন ওকে আগুন ধরাই দিলি মারার পর? এটার জবাব কি দিবি? তখন উনি বলছেন যে আমার তো ভুল হয়ে গেছে, আমি আসলেই বুঝতে পারি নাই, এই কাজটা করা আমার উচিত হয় নাই। এদিকে তখন নাকি ওই বিড়ালটা তার উপর ঝাঁপিয়ে পড়ে। এরপর ওনার আর কিছু মনে নাই যে স্বপ্নের মধ্যে কি হয়েছে, সব কিছু কিন্তু স্বপ্নের মধ্যেই হচ্ছে। ওনার যখন জ্ঞান ফেরে তখন দেখেন ওনার শরীরের সাথে স্যালাইন লাগানো। উনি জানতে পারলেন যে উনি যখন রাত্রে ঘুমিয়েছেন, এরপরে দীর্ঘ সময় উনি আর ওঠেনই নাই। ওনাকে অনেক ডাকাডাকি করা হয়েছে, উনি ওঠেন নাই। অনেক পর ওনার যে জ্ঞান ফিরল, ওনার যে জ্ঞান আসছে না, অর্থাৎ উনি ঘুম থাকছেন না, এই জন্য ডাক্তারও আনা হয়েছিল। ডাক্তার এসে তারা পরামর্শ দিয়েছেন যে এর শারীরিক অবস্থা ভালো না, দ্রুত স্যালাইন দিতে হবে। তবে হসপিটালে ভর্তি করার মতো ওরকম অবস্থা হয় নাই, তখন তাকে স্যালাইন দেওয়া হয়। বাড়ির সব সদস্যরা তার আশেপাশে, তাকে জিজ্ঞেস করা হয় কি হয়েছে, উনি বলেন যে উনি তো এরকম এরকম স্বপ্ন দেখেছেন। তখন বাড়ির লোকজন এই বিষয়টাকে গুরুত্ব দেওয়া শুরু করেন। তবে এই বিষয়টা যখন ভারতে থাকা ওনার মা বাবার সাথে শেয়ার করেন, তখন তার মা বাবা বলেন যে বাবা তুমি দ্রুত চলে আসো, আমরা দেখতেছি এখানে একজন মহিলা কবিরাজ আছে, দেখি এইখানে কোনো একটা সমাধান করা যায় কিনা। দ্রুত তাকে ভারতে পাঠিয়ে দেওয়া হয়, কলকাতায় চলে যান। যেহেতু কুষ্টিয়ার সাথে বর্ডার রয়েছে, খুব দ্রুতই উনি চলে যেতে সক্ষম হন।
উনি চলে যাবার পর ওনার মা বাবা সেই মহিলা কবিরাজের শরণাপন্ন হন। সেই মহিলা কবিরাজ ওনার উপরে সেই জিনটাকে হাজির করেছিলেন। জিন সেম কথা বলেছে সে এই কাজ করছে, এটা উচিত হয় নাই, আমি তো ভাই হত্যার শোধ নেবই, এটা যে কেউ হইলে নিত, তোরা হইলেও নিতি, এখন বল প্রতিশোধ নেওয়াটা কি অন্যায়? তখন ওই মহিলা কবিরাজ আসলে কি বলবেন, প্রথম দিকে একটু ঝাড়ি দিছিলেন যে তোকে বোতলবন্দি করবো এটা সেটা, পরে যখন সব স্তরে বিষয়টা খুলে বললেন ওই জিন এসেই, এরপর তো মহিলা কবিরাজ দেখলো যে আসলে এই বন্দি করা বা অন্য টাইপের কাজ করতে গেলে হিতে বিপরীত হবে, কেননা এখানে অন্যায়টা হয়েছে এই আব্দুল আলিম ভাইয়েরই। ওই জিনটাকে অনেক অনুরোধ করা হয়, এই আব্দুল আলিম ভাইয়ের মা বাবাও অনেক কাকুতি মিনতি করেন, কান্নাকাটি করেন যে আমাদের তিনটা সন্তানই আমাদের আদরের, আমাদের কোনো সন্তানকেও তুমি কেড়ে নিও না। ও অন্যায় করছে মানলাম, কিন্তু এখন কি করব, আমরা তো তোমার সেই ভাইকেও দিতে পারবো না, তাই বলে আমাদের কোনো সন্তানকে নিয়ে যায়ও না। তখন নাকি সেই জিনের মনে দয়া হয়, তখন সেই জিনটা বলে যেহেতু আমি একটা ওয়াদা করছি যে আমি ওকে মারবই, আমাকে একটা কাফফারা দিতে হবে, সাদাকা দিতে হবে। সাদাকাটা কি, যে 3টা মোরগ ওই যেখানে হত্যা করা হয়েছে, যেখানে হত্যা করা বলতে ওই যেখানে দাফন করা হয়েছে আর কি ওই সাপটাকে, ওই জায়গায় বা ওই জায়গার কাছাকাছি জায়গায় 3টা মোরগকে রাতের বেলা ছেড়ে দিতে হবে, জাস্ট ছেড়ে দিবার কিছুই না। তখন ফোনে মামাদেরকে বলে দেওয়া হয় যে এই ব্যাপার, এই কাজটা তোমরা করে দাও, তোমরা এই কাজটা করে দিয়েছিলেন। এরপরে নাকি আর কোনো সমস্যা আব্দুল আলিম ভাইয়ের হয়নি। এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, রাতের বেলা কোনো প্রাণীকে আঘাত করা, সাপ বা অন্য কিছু, সাপ দেখলেই মেরে ফেলতে হবে এই বিষয়ে কিন্তু একটা বিধান রয়েছে। তবে এটারও বিধান রয়েছে যে কোনো সাপকে কিন্তু বলা যে তুমি যদি জিন হয়ে থাকো চলে যাও, তাকে সুযোগ দেয়া, এরপরেও যদি না যায় বুঝতে হবে সে সাপ, তাকে মেরে ফেলা যাবে। আব্দুল আলিম ভাই কিন্তু সেই কাজটি করেননি, ওনার বয়স কম ছিল, 14-15 বছর, বিষয়গুলো মাথায় ভাবে কাজও করেনি, এটাই সত্য। ঘরের ভিতরে সাপ ঢুকে গেছে, এই কারণে উনি উত্তেজনার বশে কাজটি করে ফেলেছিলেন, আর এটার খেসারও তো ওনাকে কিছুটা হলেও দিতে হয়েছে। যাক, উনি বিষয়টা বুঝতে পেরেছেন পরবর্তীতে, আর আল্লাহর রহমতে এই ঝামেলা থেকেও মুক্ত হয়েছেন আলহামদুলিল্লাহ। প্রিয় লিসেনার্স, এই ঘটনা কিন্তু আমাদের আবারও সেই বিষয়টাকেই